এই সমাজ চেহারা আর চরিত্র নিয়ে জাজমেন্ট বা ডিসিশন দিয়ে দেওয়ার জন্য খুবই উদগ্রীব বা খুবই ব্যাকুল হয়ে থাকে। এই সমাজে যে জাজমেন্ট বা বিচার ব্যবস্থা সেটা খুবই বাজে। মানুষ না দেখেই সবার আগে তার চরিত্র সম্পর্কে এবং সেই মানুষটা সম্পর্কে একটা খারাপ ধারণা বা একটা খারাপ বিচার নিয়ে বা খারাপ চিন্তাধারা তার মনের মধ্যে একটা ঢুকিয়ে নেয়। উদাহরণস্বরূপে বলা যায় যে যদি কোনোদিনও ওয়াইন শপের সামনে কাউকে দেখা গেল শিক্ষিত সমাজে কোনো লোককে, তাহলে তার চেনা চেনা পরিচিত আশেপাশের যত লোক আছে যদি দেখতে হয় তাহলে তাকেই সবার আগে দোষী সাব্যস্ত করে দেবে যে হ্যাঁ এ হচ্ছে ওয়াইন সেবন করে এবং এ আসক্ত হয়ে পড়েছে। কিন্তু আদৌ সে ওখানে কী উদ্দেশ্যে গেছে, কোনো মানে কোনো কারণ আছে কি নেই সেটা তারা কোনোদিনও জানার চেষ্টা করবে না। সবার আগে তাকে জাজ করে দেবে যে না, এ এখন সেখানে গেছে তার মানে এ হচ্ছে। আর ৫টা ভদ্রলোকেদের মতো, মাতালের মতো এও হচ্ছে নেশা করে থাকে। সমাজে ভদ্রলোক কারা আছে আমি ঠিক খুঁজে পাই না যে ভদ্রলোকের অ্যাকচুয়ালি ডেফিনেশান বা ভদ্রলোক কারা, তারা কেমন দেখতে, কীরকম দেখতে, কীরকম চালচলন। ভদ্রলোক মানে যে সমাজে কারা, যে যারা লেখাপড়া করে ভালো চাকরি করছে তারা ভদ্রলোক, না যারা ব্যবসা করে ভালো প্রতিষ্ঠা পেয়েছে তারা ভদ্রলোক? তাহলে ভদ্রলোকের যদি ডেফিনেশান এরকমই হয় তাহলে অভদ্রলোক কারা? আর এই অভদ্রলোকেদের ডেফিনেশানই বা কীরকম? যে যারা ওয়াইন শপে গিয়ে ওয়াইন খাচ্ছে বা যারা রাস্তায় লোকজনকে উপর অত্যাচার বা নিপীড়ন করছে তারা? কিন্তু যারা ভদ্রলোক বলে চাকরি করছে বা বিজনেস করছে তারা যখন ওয়াইন শপে গিয়ে তারা যখন সেই জিনিসটা আরও ৫টা লোকের সাথে ৫জন লোকের পয়সা মিলে সে যখন একা সেবন করছে, তাহলে তখন কি সেটা ভদ্রলোকের কাজ বলে মনে হয়? বা সে কি তাহলে তখন ভদ্রলোকের পর্যায়ে পড়ছে? যদি ওয়াইন খেয়ে রাস্তায় পড়ে থাকা লোক যদি অভদ্রলোক হয় তাহলে সেম সে একই কাজ করা কে তাহলে তো আমরা অভদ্রতাই বলবো। কিন্তু না, বড় বড় মেট্রোপলিটন শহরে তারা নাইট ক্লাবে যাচ্ছে এবং তারা ওয়াইন সেবন করছে, সেটা হচ্ছে তখন তাদের স্ট্যাটাসের মধ্যে পড়ে। আর যাকে কোনোদিনও কেউ দেখতে পেল না কিছু করেছে না করেনি, সে যখন সামান্য সেই দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে সমাজের কাছে কীরকমভাবে হেনস্থা হতে বা জাজমেন্টাল হতে বা তার চরিত্র নিয়ে হাজারটা প্রশ্ন উঠে যায়। এবং যে হচ্ছে এই মানে যে দেখে সে হচ্ছে আপনার সবচেয়ে কাছের একজন মানুষই হবে। সে যখন আপনার সাথে এরকম বিট্রিয়াল বা বিশ্বাসঘাতকতা করবে তখন আপনার শুধু একটাই কথা মনে হবে যে আমি এখন ওর জন্য এত কিছু করলাম, তাহলে ছোবলটা তাহলে সেই মারল।
তখন পুরাণের সেই বা এই ইতিহাসের পাতায় খুঁজলে তখন দেখা যাবে যে বিশ্বাসঘাতকতা কিন্তু বিশ্বাসঘাতকতা করার জন্য যে সবচেয়ে বড় দায়ী সে হচ্ছে নিজের কেউ এক আপনজনই, এবং তার কোনো অনুশোচনা হবে না বা সে কোনো একবারও চিন্তা করবে না যে যদি এই ঘটনাটা বা এই বিশ্বাসঘাতকতা আমি যদি করি তাহলে এর অ্যাকশান তার বিরুদ্ধে কী হবে, এবং যার বিরুদ্ধে সে এরকম বিশ্বাসঘাতকতা করছে তার তাহলে পজিশান বা তার যে মেন্টালি ভার বা তার যে সামাজিক কার্যকলাপ সেটায় কতটুকু প্রভাবিত হবে। সে আস্তে করে আপনার পিঠে ছুরিটা ঢুকিয়ে দিয়ে সে সমাজের কাছে নিজেকে সবচেয়ে বড় উদ্ধারকর্তা হিসেবে দেখিয়ে দেবে। হ্যাঁ, আপনাকে সেই একটা বাজে জায়গার থেকে সে উদ্ধার করে দিচ্ছে, কিন্তু সে এইটা জানবে না যে তার পরিবারের ভেতর বা তার সামাজিকভাবে সেই মানুষটাকে যখন এই কথাটা বা এই কথাটা না জানানো হয় তার মানসিক অবস্থা কেমন হবে। এবং সে আপনার পরিবারের কাছে এসে এমন একটা অভিনয় করবে এবং এমনভাবে থাকবে যে সে যেন পরিবারের একটা অংশ, আপনি হচ্ছে সেই পরিবার থেকে আলাদা। আর যখন সে ছুরি ঢুকিয়ে দেবে তখন সে সবার কাছে বলে দেবে যে তার সম্পর্কে যেন সেই ব্যক্তি যাকে জাজ করা হচ্ছে সে যেন জানতে না পারে। কিন্তু এই একটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল, যে সত্য কোনো সময় চাপা থাকে না। যদি তার সাথে অন্যায় হয় তাহলে তারও যেমন সত্য বেরিয়ে চলে আসে, এবং যে তার সাথে অন্যায় করছে তারও সত্য তেমনভাবে বেরিয়ে চলে আসে, এবং দুই সত্যির মাঝখানে জাতা কলের মতো পিষতে হয় সেই যার বিরুদ্ধে বা যাকেই জাজ করা হয়েছিল। আর তৃতীয় পক্ষের তো এখানে কোনো দায়িত্ব নেই, সে তো জাস্ট বলে দিয়ে খালাস হয়ে গেছে। সে গায়ের থেকে সমস্ত দায়িত্ব ঝেড়ে দেবে, এবং সে একটাই কথা বলবে যে সেটা তার উদ্দেশ্য সাবধান করা, তাই সাবধান করেছে, এবার বাকি যে সমস্যা সেগুলো তোমাকেই সামলাতে হবে। তো এই হচ্ছে অবস্থা, যে আমাদের সমাজ কতটা বিকৃত এবং কতটা ভয়ঙ্কর, যে তোমাকে প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা পদক্ষেপ বিচার করে করে ফেলতে হবে। যে সোকল্ড শিক্ষিত, সোকল্ড আমরা রাগ করলে আমরা কারো উপর সেই রাগ দেখাতে পারি না, আমরা সমাজে চুপচাপ থাকি, তাই আমাদেরই হচ্ছে সমাজে সবচেয়ে বেশি লাথি এবং সবচেয়ে বেশি হিংসার শিকার হতে হয়। তা এই হচ্ছে এরপরে যখন এই ঘটনা ঘটে যাবে এবং যখন তোমার মনের হাজারটা প্রশ্ন, হাজারটা উথাল পাথাল আসবে, তখন শুধু একটাই চিন্তা করতে হবে যে সুযোগ একদিন আমারও আসবে, এবং সুযোগ সেদিন আমার কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে হয় হয় টাকা পয়সার দিক থেকে, হয় প্রমোশনের দিক থেকে, হয় শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, না হয় এমন পরিস্থিতি যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে বেরোনো তার কাছে কোনো রাস্তা নেই, একমাত্র তুমি তার উদ্ধারকর্তা। সেদিন হচ্ছে যখন সেই পরিস্থিতি তৈরি হবে এবং সে যখন তোমার কাছে যে সাহায্য আসবে, তখন তাকে না অবশ্যই বলবে না, তাকে সাহায্য করে দেওয়ার পরে তার সেই প্রতিদান তোমার যে সাথে যে সেই প্রতিদানের বিশ্বাসঘাতকের প্রতিদানের কথা তাকে শুধু একবার স্মরণ করে দেবে।
আর তার সাথে সেদিনের পর থেকে আর সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। যদিও বা এরকম টক্সিক মানুষ বা বিষাক্ত মানুষের সাথে সম্পর্ক সেদিনই ছিন্ন করে দেওয়া উচিত, যেদিন হচ্ছে তুমি জানতে পারবে যে তোমার পিঠ পিছে সে হচ্ছে ছুরি চালিয়ে দিয়ে যাচ্ছে এবং তোমার নামে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। একটা মানে একটা পরিবারে 4 জন সদস্য, বাবা মা আর 2 সন্তান, এবং সেই পরিবারে যখন একজন কর্মসূত্রে বাইরে থেকে, তখন দ্বিতীয় জনের উপর হচ্ছে সমস্ত কিছুর দায়িত্ব এসে পড়ে। পরিবারকে ঠেকানো, পরিবারকে রক্ষা করা রেসপন্সিবিলিটি। কিন্তু সমস্যা হচ্ছে সেই মানুষটা কিন্তু পরিবারকে দাঁড় করানোর যে টেকনিক সেটা কিন্তু সে জানে না। তাই সে প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে এবং বিপদে পড়ছে। কেননা সেই মানুষটার পাশে তো কেউ নেই। তার পাশে যে ছিল সে কর্মসূত্রে বাইরে চলে গেছে। এখন পাশে বলতে 2জনই আছে এবং তারা হচ্ছে তাদের সাপোর্টের মানে সেরকম দরকার তখন আর লাগে না, কেননা ফিউচার নিয়ে কী করতে হয়, তার থেকে যেটুকু সাহায্য পায় সেইটুকুই যথেষ্ট। এবং তারপরে যখন এত কিছুর সাথে তাকে লড়াই করতে হয়, প্রতিদিনের যে ঝামেলা, প্রতিদিনের যে স্ট্রেস, এগুলো তাকে নিয়ে চলতে হয় এবং চলার পরে সে যখন মানে পরবর্তী কিছুদিন পরে সে যখন তার পরিবারের কাছে অসম্মানিত এবং তার পরিবারে তার ভ্যালুই কোনো থাকে না, তখন তার একটাই কথা মনে হয় যে এই জীবন রাখার কোনো মানে নেই। কিন্তু পরক্ষণেই মনে হয় যে সেই বিশ্বাসঘাতকতার তো জবাব আমাকে দিতে হবে। আর জীবন যদি নাই রাখি, এটা তো হচ্ছে আরও মহাপাপ। কেননা আমি যদি চলে যাই তাহলে সেই যে বিশ্বাসঘাতক সে আরও সুযোগ পেয়ে যাবে আমার নামে কুৎসা করা, আমার নামে নিন্দা করা। তাই বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে এবং তোমাকে দেখিয়ে দিতে হবে যে এই জিনিসগুলো ভুল, এবং তোমাকে প্রমাণ করতে হবে যে সেদিন যে ঘটনা, যে বিশ্বাসঘাতকতা আমার সাথে হয়েছিল সেটা হচ্ছে একদম সত্যি। 10 বছর লাগুক, 20 বছর লাগুক, 100 বছর লাগুক, কিন্তু তোমাকে প্রমাণ করতেই হবে যে তুমি সেদিন সেইখানে ছিলে, সেইখানে তোমার কোনো ভূমিকা বা তোমার কোনো দায়িত্ব ছিল না, এবং সে যেটা দেখেছে সে সেটা সম্পূর্ণ মিথ্যে দেখেছে, এবং সে যেটা তোমার বিরুদ্ধে ফ্যামিলিকে উস্কে দেওয়ার জন্য বা ফ্যামিলিতে তোমার যাতে বদনাম হয় তার জন্য এই ঘটনা ঘটিয়েছে। আর আর এই আবার বলেছি, এখনও বলছি, এখন 2 চরিত্রযুক্ত মানুষকে সেদিন থেকেই বয়কট করে দেওয়া উচিত যেদিন থেকে তুমি জানতে পেরেছিলে বা জেনেছো যে সে হচ্ছে তোমার পিঠ পিছে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর বিশ্বাসঘাতকতা তারাই করে যারা হচ্ছে সবচেয়ে কাছের মানুষ। আর প্রথমেই নাম আসে বন্ধু, কিছু কিছু ক্ষেত্রে এই বন্ধুত্বের সংজ্ঞা তখন খুব পাল্টে যায় এবং বন্ধুত্বর যে আসল মিনিং সেই বিশ্বাসঘাতকতার পরে সেটা আর থাকে না, সেটা তখন শত্রুতাতে পরিণত হয়। আর যার সাথে এরকম বিশ্বাসঘাতকতা হয় সে তার বন্ধুত্ব উপর থেকে ভরসাই উঠে যায়। আর দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তি সমাজে সব জায়গায় ঘুরে বেড়াবে, সব কিছু করে বেড়াবে, তোমার থেকে উপকার নেবে এবং দেখবে যে তোমার নামেই প্রত্যেকটা লোকের কাছে নিন্দা করে বেড়াচ্ছে। আর তৃতীয় হচ্ছে সেই ব্যক্তি যার নিজের কোনো যোগ্যতা নেই, যে হচ্ছে তোমার সামান্য
জিনিস দেখে যেটার প্রতি তোমার কোনো অধিকারই নেই। কেননা এই যে বাড়িঘর সমস্ত কিছুই আমাদের আগের আমাদের পূর্বপুরুষরাই তৈরি করে গেছে। আমরা তাতে সামান্য থাকছি, মাত্র খাচ্ছি, আর আমাদের যেটুকু কর্ম করা সেইটুকু করছি। আর তাই এইগুলোর উপর আমাদের যে অধিকার এখনও আছে, বা আমরা অধিকার ফলাতে, এটা কিন্তু একদমই ভুল কথা। যদি আমাদের পূর্বপুরুষরা তারা আইন পথে গিয়ে যখন আমাদের হাতে এটা হস্তান্তর করবে, তখনই হচ্ছে এটা আমাদের হবে। কিন্তু নয়তো বা আমাদের কিছুই নেই। আমাদের যদি আজ বের করে দেওয়া হয়, তাহলে আমরা শূন্য, আমাদের হাতে কোনো কিচ্ছু নেই। তাই হচ্ছে গিয়ে সংখ্যা। আর এই যারা এরকম বিশ্বাসঘাতকতা করেছে, তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে সমাজে আর যাই কর বা যাই করিস না কেন, বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে বন্ধুত্ব পাতানোর অভিনয়টা যেন আর না করিস। তাহলে হয়তো পরবর্তী যে বন্ধুত্ব করবে এবং তার সাথে যখন আবার সে ঘটনা ঘটাবি, তাহলে তখন কিন্তু তার বন্ধুত্ব উপর থেকে বিশ্বাসটা ধীরে ধীরে উঠে যাবে। বন্ধুত্ব হচ্ছে সবচেয়ে বড় পবিত্র জিনিস। এবং এমনও বন্ধুত্ব দেখেছি যেখানে হচ্ছে সামান্য কিছু হলেই সেই বন্ধু হচ্ছে দৌড়াতে দৌড়াতে তার কাছে চলে আসে। এটাই হচ্ছে বন্ধুত্ব আসল মানে। আর বন্ধুত্ব আর একটা মানে আছে যে হাজার খারাপ, হাজার ভালো, হাজার দিক থাকলে সেটা কিন্তু কোনোদিনও তৃতীয় কোনো ব্যক্তি, সে পরিবারের যত কাছেরই হোক, তাকে কিন্তু জানানো যায় না বা জানানো হয় না। এটাই হচ্ছে বন্ধুত্বর মর্যাদা। কেননা সে আমার সিক্রেট জানে, আমি তার সিক্রেট জানি। কিন্তু আমরা এমন একটা শর্ত নিয়ে চলি বা একটা লজিক নিয়ে কাজ করি যে আমাদের মধ্যে যে সিক্রেট, সেটা কিন্তু একমাত্র আমরা দুজনেই জানবো, বাইরে কোনো ব্যক্তি জানবে না। আর আমাদের মতো সহজ সরল মানুষরা সহজেই হচ্ছে সেই সমস্ত ধূর্ত শিয়াল নামক লোকেদের আওতায় চলে আসি, এবং তারা হচ্ছে আমাদের মাথায় হাত বুলিয়ে খেয়ে এবং আমাদের নামে নিন্দা করে দিব্যি তারা সুখে আছে বা সুখে থাকতে চলে গেছে। আজকে এই পর্যন্তই। কালকে আর একটা নতুন কিছু নিয়ে আবার আসবো এবং আবার শুরু করব এই জীবন যুদ্ধ চলা এবং এই জীবনকে আরো ভালো করে তৈরি করা।